আমি বলছি এত হিন্দুত্ব নিয়ে কথা হচ্ছে, এবার এই গোটা অনুষ্ঠানটা যখন ওপেন ফোরামের আগে প্রবল উত্তেজনায় টকবক করে ফুটছে, আমি সেখানে কয়েকটা পরিসংখ্যান দিই হিন্দুত্ব নিয়েই এবং এই কালীগঞ্জ নিয়ে। দেখুন, গত লোকসভা নির্বাচনে বারাণসীতে মনোনয়নপত্র পেশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি যেদিন হিন্দু মুসলমান করব সেদিন থেকে আমি আর সার্বজনীন জীবনে থাকার যোগ্য থাকব না। এ রাজ্যে নরেন্দ্র মোদীর অনুগামী মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা কিন্তু হিন্দু আবেগকে ভোট রাজনীতিতে কাজে লাগাতে চান। ধরুন এই কালীগঞ্জ, শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথের প্রায় সবগুলোতে বিজেপি এগিয়ে। এটা অসত্য নয়, একেবারে সত্য। কিন্তু বটম লাইনটা কি? কালীগঞ্জের এই ভোটে বিজেপির দিক থেকে মোথাবাড়ি, মুর্শিদাবাদ এবং মহেশতলাকে ইস্যু করা হয়েছিল। সত্ত্বেও 2021-এর তুলনায় বিজেপির 2.62% ভোট কমেছে এবং 2024-এর লোকসভার তুলনা করে যদি দেখা যায় বিজেপির ভোট কমেছে 3.23%। কাজেই প্রশ্ন উঠবে যে আইন শৃঙ্খলা এবং দুর্নীতির মতো ইস্যুতে ঝাঁপানোর পরিবর্তে শুধু তুলসী গাছ নিয়ে মিছিল করে বা রথের দড়িতে টান দিয়েই কি পশ্চিমবঙ্গে ভোটের অঙ্ক মেলাতে পারবে বিজেপি? আর কোনো দিন আদৌ বন্ধ হবে, যেটা আমার কাছে আরও অনেক অনেক বড় প্রশ্ন, যে এ রাজ্যের ভোট হিংসা, যে ভোট হিংসা ওই তামান্নার মতো 9 বছরের মেয়েটার জীবন কেড়ে নিল? এই প্রশ্ন দিয়েই ওপেন ফোরাম শুরু করব, কিন্তু শুরু করব দীপশিতাকে দিয়ে, কারণ ওকে দিয়ে গোটা অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি এবং যতটা কনসাইসলি বলা যায়, কারণ যেহেতু আমি প্রথমে বলেছি আমার দিকে প্রশ্নের সংখ্যা অনেকগুলো বেশি। আমি শুরু করব, আমার মনে আছে একটুখানি আগে যখন নজরুলদা বলছিলেন, একটা অদ্ভুত দৃশ্যের আমরা সম্মুখীন হলাম, যেখানে কুণাল বাবু হঠাৎ করে দাঁড়িয়ে উঠে চিৎকার চেঁচামেচি করা শুরু করলেন এবং ওনাকে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করলেন। একটা খুব ইন্টারেস্টিং কথা উনি শেষে বলেছেন, আমি জানি না অনেকেরই বোধহয় সেটা মিস করে গেছেন। উনি বললেন, আমরা ভদ্র বলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন। এই যে ওনার ভদ্রতার বদান্যতায় নজরুল ইসলাম একজন প্রাক্তন পুলিশ কর্তা একটা ডেমোক্রেটিক জায়গায় নিজের কথা বলতে পারছেন, এই যে হুমকি দেওয়ার ভঙ্গিমাটা, এটাই আসলে নিচে পার্কলেট ডাউন করে। যখন অনুব্রত মণ্ডল ফোন করে পুলিশ কর্তাকে হুমকি দেন, গলা ধাক্কা দিয়ে বার করে দেবো, মা বউকে রেপ থ্রেট করবো, অথবা যখন এই কালীগঞ্জের ঘটনায় যেখানে ছোট্ট তামান্নাকে খুন করা হয়, এই সমস্তটা যে থ্রেট মানসিকতা থেকে আসে তার একবারে জ্বলন্ত উদাহরণ কুণালবাবু আমাদের সামনে দিলেন। অরূপদা যে পরিবর্তনের কথা বলছেন সেটা যে একেবারেই একটা ফ্যালাসি, ওনার সঙ্গী এবং ওনার দলের মানুষ কুণালবাবু সেটা প্রমাণ করে দিয়েছেন। দ্বিতীয় কথা, অরূপদা অনেকগুলো কথা বলেছেন এবং বলেছেন যে বাম আমলে যা যা হয়েছে সেগুলোকে জাস্টিফাই করা হয়, ওনাদের সময় সেটা হয় না। আমিও আমাদের সময় যা যা গণ্ডগোল হয়েছে সবগুলোকে তীব্র কড়ি নিন্দা, হিন্দিতে বলে আর কি, কড়ি নিন্দা দিয়ে শুরু করতে পারি এবং তারপর সমস্ত কিছুর দায়ভার আমার কাঁধ থেকে ঝেড়ে দিতে পারি। কিন্তু অরূপদা আরও যেটা করেছেন, সমস্ত কিছু বলার পর বলেছেন এত সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকেই ভোট করেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই জিতবে, এবং এইটা বলার মধ্যে দিয়ে আসলেই যা যা গণ্ডগোল এতদিন ধরে হয়েছে সেগুলোকে জাস্টিফাই করেছেন। 3 নম্বর কথা, বিজন সেতু, মরিচঝাপি, এ তো ছোটোবেলা থেকে আমরা শুনে যাচ্ছি। আমি এ নিয়ে কিছু বিশেষ উত্তর দেবো না, খালি দুটো কথা বলার। 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর ঘণ্টাখানেক কমিশন ওনারা করেছিলেন, তার মধ্যে একটা বিজন সেতু কমিশনও নিশ্চয়ই আছে। তো কুণালবাবু তো এখনও সরকারে রয়েছেন, আমি জানি এখনও উনি তৃণমূলে রয়েছেন, তাহলে উনি বলুন না ওই কমিশন থেকে যারা দোষ করেছেন তাদের জেলে পুরুন। আমি জানি ওইখানে একজনের নাম খুব ফেমাস হয়েছিল ওই সময় বিজন সেতুর সময়, ওনার নাম ছিল বাবলু চক্রবর্তী, তৎকালীন সিপিএম নেতা ছিলেন, এখন উনি তৃণমূলের নেতা। এখন ওনাদের এই বিচার দেওয়ার যে ধরন, তাতে উনি যাদের বিরুদ্ধে কথা বলছেন, যে মায়ের চোখের জল নিয়ে উনি এত ভাবিত, আর যাদের বিরুদ্ধে ওনার এত রাগ, তাদেরকে তৃণমূলে নিয়ে, সেটা উনি রেজ্জাক মোল্লার কথা বললেন, ইমাম সাহেব, যাদের বিরুদ্ধে যত রাগ তাদেরকে নিজের দলে নিয়ে যাওয়ার যে একটা অদ্ভুত বিচার প্রক্রিয়া, এটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবে নেবেন না। তৃতীয় কথা, কুণালদা বললেন যে অনেকগুলো স্লোগান যেগুলো আমরা শুনতে পাচ্ছি না, আপনিও 2-3টে স্লোগান মিস করেছেন, যেমন এই আবাসের টাকা খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে, 100 দিনের কাজের টাকা খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে, এগুলো আমরা খুব শুনতে অভ্যস্ত। আমি দুটো কথা বলে শেষ করব। কেয়াদি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মোহাম্মদ সেলিম, বিকাশ ভট্টাচার্য এরা সবাই বিফ খেয়ে প্রতিবাদ করেছিলেন, আমরা শুয়োর খাবো কবে। আমরা বলবো, ভারতবর্ষে যেদিনকে শুয়োর খাওয়ার জন্য ওই মোহাম্মদ আখলাকের মতো কাউকে আপনারা খুন করবেন, সেদিনকে যে মানুষগুলোর কথা আপনারা বললেন ধর্মজাত নির্বিশেষে প্রতিবাদ স্বরূপ তারা সেটাও করতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে না বিফ খাই না আমি শুয়োর খাই, আমার মনে হয় না শুধু সেই প্রতীকী একটা জিনিস দিয়ে সমস্তটাকে কাউন্টার করা যায়।
ইমাম সাহেব উনি অনেকগুলো কথা বলেছেন, সুমনদা বেশিরভাগ উত্তরটা দিয়ে দিয়েছেন। আমি একটা কথার সঙ্গে ওনার সাথে শুধু আমি দ্বিমত পোষণ করছি না, আমি এখান থেকে ওনার ওই স্টেটমেন্টটাকে কন্ডেম করছি। যে কথা বলে আপনি শুরু করলেন যে মুসলমানরা পায়ের ছেঁড়া জুতো তৃণমূল অ্যাটলিস্ট ওইটুকু আপনাদের দরজা দিয়েছেন। আমার মনে হয় আপনি যেই হন না কেন, বাংলার এত হাজার হাজার কোটি কোটি মুসলমান মানুষকে পায়ের ছেঁড়া জুতো বলার মতো এতটা সাহস, এতটা অডাসিটি পশ্চিমবঙ্গের কোনো মানুষের হওয়া উচিত নয়। এবং আপনি অবশ্যই বলবেন যখন আপনার কাছে আসবে। এবং আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বুকে ইমামদের জনসভা হয়, তাতে এত বড় মমতা ব্যানার্জির মুখ থাকে। এই যে ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা, আপনি যদি ধর্ম রক্ষাকারী হন তাহলে ওই তামান্না বলুন, আনিস খান বলুন, মইদুল বিদ্যা বলুন, যারা মুসলমান যুবক, মুসলমান বাচ্চা, মুসলমান মানুষ এবং এই দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক কথা বলতে গিয়ে খুন হয়েছেন, তাদেরকে নিয়ে হয়তো আরেকটু বেশি কথা বলতেন। আমি খুব স্পষ্ট করে একটু বলতেই হবে। অবশ্যই আপনি বলবেন, আমার এখনো শেষ হয়নি। আমি লাস্ট 30 সেকেন্ড আমি শুধু শেষ এইটা করেই বলবো। কুণালদা একটা খুব সুন্দর কবিতা বলেছিলেন, সেই কবিতাটার শেষে ওই যে হাসেন অন্তর্যাবী, আমার মনে হলো উনি শেষে লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি, সেটা উনি বলেননি, আমি মিস করলাম। পরের বার উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগবে। আপনি মুসলিমদের একটু বলে নিই যে ইপসিতা বামফ্রন্টের সময় কতজন মুসলমানকে আপনারা হত্যা করেছিলেন, একটু তথ্যটা দেবেন। আপনি বলুন, আপনি নিশ্চয়ই আপনার কাছে নিশ্চয়ই আছে। সাচার কমিটির রিপোর্ট তো এখনো বলবে। এই 2 দশকে মুসলমানদের অবস্থা কি? মাদ্রাসা কমিশনের পরীক্ষা শেষ কবে হয়েছিল আপনি একটু বলবেন প্লিজ। না আমায় কেন করছেন? এখন যারা মুসলিম কামারা হয়েছিল 2011 সালে সাচার কমিটি কবে থেকে হয়েছিল? মমতা আসার পরে না আগে? মাদ্রাসা হাই কমিশন কবে হয়েছিল? সাচার কমিটি যেটা হয়েছিল সেটা বামফ্রন্টের সময়কার ঘটনা নিয়ে না টিএমসি সময় নিয়ে? কবে হয়েছে আপনি স্কিপ করে যাচ্ছেন। আমি যেটা বলছি আপনাকে, সাচার কমিটির যে তদন্তটা হয়েছিল সেটা বামফ্রন্টের জমানা নিয়ে, টিএমসি জমানা নিয়ে। আর দ্বিতীয় প্রশ্ন, বামফ্রন্টের জমানায় কতজন মুসলমানকে হত্যা করা হয়েছিল এবং বাকিগুলো ছেড়ে দিন। আমি জানি না, আপনি উত্তর দেন। এবং দ্বিতীয় আপনি একটু বলবেন মাদ্রাসা কমিশনের পরীক্ষা 2011 সালের পরে কবে কবে হয়েছিল? আপনার নিশ্চয়ই জানা উচিত। আমি স্কিপ করছি না, আমি তো বলছি আমি জানি না। আমি একটা ছোট্ট করে বলি, দীপশিতা আমার থেকে অনেক ছোট। দেখুন, আমি একটু জানি যে যখন আমার বিরোধী পক্ষে যারা বসে আমায় যুক্তি টুক্তিতে পারে না, ফিরে আসে কিছু, আমি এর মধ্যে ঢুকছি না, আমার ঢুকতে কোনো আপত্তি নেই। বরং সুমনকে বলবো একদিন তুমি শুধু ওই টপিকটা নিয়ে করো, যাতে আমারও বলতে সুবিধা। আমি শুধু বলি প্রিজন ভ্যান বাজাই আমি, এই শব্দটার বদলে দীপশিতা সুশান্তর খাট ভালোবাসি আমি, এইটা বসিয়ে নিও। ভাব সম্প্রসারণ করতে যাও না, ভালোবাসতেই পারেন, যা যা বোঝার বুঝে যাচ্ছে, ভালোবাসতেই পারেন। আপনি এখন যে কথাটা বললেন অনুব্রত মণ্ডলের সঙ্গে যে আপনার এতটুকু পার্থক্য নেই, সেটা আপনি আবার প্রমাণ করে দিয়েছেন। আপনি আরো বেশি করে বলুন, আপনি যত বেশি বলেন তত বেশি আমাদের সুযোগ হয়, তত বেশি আমাদের সুবিধা হয়। অরূপদার একটুখানি অসুবিধা হতে পারে, শূন্য হয়ে লজ্জা হয় না? আসলে আমরা জেলেও যাইনি, চোরে সুমন আমার আইপিএসদের খুন করেছিলে, তারপরে আপনারা 11 সালে ক্ষমতা এসেছেন, তাদেরকে জেলে ঢোকাননি কেন? যাদেরকে খুন করেছেন তখন একটা জিনিস খেয়াল রেখো, আইপিএস কে যারা খুন করেছো, হ্যাঁ তারা আপনি জানেন তো, আপনি জানেন তো ফাইল অর্ধেক তোমাদের নেতারা তো নাম বদলে, নাম পদবি, সাইবাড়ির অভিযুক্তরা তো নাম পদবি বদলি করে চলেছে। 10 বছর সরকারে থাকার পর তাদেরকে জেলে মানুষ বিচার করে দিয়েছে, মানুষ বিচার করে দিয়েছে। 34 বছর আপনাদের তোমার বলা হয়ে গেছে, প্লিজ। তো বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, আমি শুধু কারা শূন্য কারা পালাচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আমি শুধু দীপশিতাকে একটাই উত্তর দিই, কারা জেলের ভিতরে ছিল আর কারা এখানে আছে সেটাও সবাই দেখতে পাচ্ছে। জেলে বসেও আমি যে গল্প উপন্যাস লিখি সেটা জেলে বসে তো আপনি বলেছিলেন মমতা ব্যানার্জি শারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জি আমরা কি ইন্ডি জোটে লড়াই দেখব? আমরা কি ইন্ডি জোটে লড়াই দেখব? আমরাও তো বলবো। তুমি না এদের নিয়ে এদের সুবিধা হয়, শুধু এদের একটা ইয়ে করে দাও যে শুধু এই টপিক নিয়ে আমারও সুবিধা হয়, তাহলে গণশক্তি কাগজকে সামনে রেখে গোটা চিট ফান্ডের কত টাকা ওই সিপিএম খেয়েছে এটা ভালো করে বলে দিতে পারি। চোর পার্টি, এটা ধর্ষক চোর পার্টি, পৃথিবীর যত রকম পাপ আছে সব এই সিপিএম করেছে। 6 জন বলার সুযোগ পায় না, আমি দুজনকে দীপশিতা যেহেতু প্রথমে প্রশ্ন তুলেছে, সব রকম জালিয়াত হচ্ছে ও যেহেতু পলিটিক্যাল কয়েকটা প্রশ্ন তুলেছে, আমার মতে দীপশিতা অনেক ভদ্রতা নিয়ে কথা বললো। সত্যি
সত্যিই তো সিপিএম আমলে ভদ্রতা দেখেছি, বাড়ি বাড়িতে সাদা থান পৌঁছতো, এখন বাড়ি বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছয়, মানুষ পার্থক্যটা বোঝে। আমি এবার আরেকটা প্রশ্নে আসি। 1940 সাল, আমি জাস্ট ওয়ান লাইনার বলছি, 1940 সালের 12ই মে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বক্তৃতা, 3টে লাইন আমি জাস্ট বলছি। হিন্দু মহাসভা ভোট ভিক্ষা করার জন্য হাতে ত্রিশূল নিয়ে সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের মোতায়েন করেছে। ত্রিশূল ও গেরুয়া পোশাক দেখলে হিন্দুরা শ্রদ্ধায় মাথা নত করে। ধর্মের অপব্যবহার করে এবং অপবিত্র করে হিন্দু মহাসভা প্রবেশ করেছে। রাজনৈতিক ময়দানে এর নিন্দা করা সকল হিন্দুর কর্তব্য। এই বিশ্বাসঘাতকদের জাতীয় জীবন থেকে বিতাড়িত করুন, তাদের কথা শুনবেন না। গেরুয়া পড়লেই সবাই ধর্মের ধ্বজাধারী আসলে হয় না, কেউ কেউ গেরুয়া পরে পদ্মশ্রীর জন্য লালায়িত থাকে। সাম্প্রতিক অতীতে এটাও আমরা দেখেছি, এটাও ভুলবো না। মালেগাঁও বিস্ফোরণে জঙ্গি, সেটাও কিন্তু গেরুয়া পরে বোমা বিস্ফোরণ করেছিল। সাধ্বী প্রজ্ঞাও বোমা বিস্ফোরণ করে গেরুয়া, আবার সাদাও যে শান্তির প্রতীক নয়। দারা সিংকে শিশুপুত্র সহ খুনের অপরাধে অভিযুক্ত বজরং দলের নেতাদের সাথে যা এটাও বলা যায় না। সাদা শাড়ি একবার গেরুয়াধারী যিনি আছেন তার উত্তরটা দেখেছি। এটা আমি বলিনি, নেতাজি বলেন। শুনুন, যে গেরুয়ার প্রসঙ্গ আপনি তুলছেন, আজকের দিনে তথাকথিত বহু লোক গেরুয়া পরে ঘুরতে পারে, কিন্তু পারম্পরিক সন্ন্যাসীদের বিরুদ্ধে আপনি এই ধরনের কথা বলতে পারেন। তার কারণ আমার বক্তব্য নয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছি। নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসম্পর্কে প্রসঙ্গ টানার আগে এই প্রসঙ্গ টানার আগে গেরুয়াকে ব্যবহার করে ভোট রাজনীতি করে, তাদেরকে এই রাজনীতি কলকাতার প্রকাশ্য স্টেডিয়ামে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। দুটো নকল সাধু তৈরি করে, দুটো নকল গেরুয়াধারী তৈরি করে। আপনারা তো বলতে দেন না। এই গেরুয়ার নোংরা রাজনীতি আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন কলকাতার প্রকাশ্য স্টেডিয়ামে, যেদিন ইমাম পরিষদের বৈঠক হয়েছে, দুটো গেরুয়াধারী নকল সন্ন্যাসীকে পাশে দাঁড় করিয়েছেন। আপনি প্রমাণ করুন যে আজকের যাদের কথা বলছেন তারা গেরুয়াধারী নকল সন্ন্যাসী কিনা, এখানে আপনাকে প্রমাণ করতে হবে। গেরুয়ার রাজনীতি কারা করছে বা কারা নকল মাথায় ঘোমটা দিয়ে নকল সেজে ঘুরছে, তার প্রামাণিকতা আপনাদের দেওয়ার প্রয়োজন আছে নাকি অন্য কারো? দেখুন, আমাদের ছোটবেলায় একটা বিজ্ঞাপন আসতো, বিভিন্ন কাগজে একেবারে বেরোতো, সে নিয়ে প্রচুর রসিকতাও চলতো। সেটা হচ্ছে যে দুলাল মার্জনা, প্রায় বলেই ফেলছিলাম, যাই হোক, দুটো তালমিছরি, কারা আসল কারা নকল, এ প্রায় সেই জায়গায় ব্যাপারটা চলে যাচ্ছে। ইনি বলছেন ছবি আর স্বাক্ষর দেয়াটাই, আবার আরেক যিনি তালমিছরি বিক্রেতা তিনি বলছেন ছবি আর স্বাক্ষর না থাকলেই বুঝবেন এটা আসল। বিজেপি করলে সে সহি, বিজেপি না করলে সে নকল। কেউ বলছে ভারত সরকারের আর চিহ্ন থাকলে অনেক মহারাষ্ট্র দেখছি পদ্মশ্রী পাচ্ছে, দাঙ্গায় উস্কানি দিয়ে পদ্মশ্রী পেয়ে যাচ্ছে অনেক মহারাষ্ট্র নামধারী লোক। আমার একটা প্রশ্ন আছে, ধরো আমি এখানে, আমি পেশায় সংবাদ ছেড়ে দাও, আমি এখানে তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমি উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন নগেন্দ্র মঠ অ্যান্ড মিশনের আমি ভাইস প্রেসিডেন্ট, এবং সেই মঠটা আমি মন দিয়ে করি। তা পরের দিন থেকে আমি কি গেরুয়া পরে আসতে পারবো? এসে কি আমি রাজনীতির কথা বলতে পারবো? নাকি আমায় একটা সত্তা বেছে নিতে হবে যে আমি গেরুয়াটাকে বেচবো, নাকি আমি রাজনৈতিক বিপণনকারী হব? মাইকটা শুনুন, আমাদের এখানে চতুরাশ্রমের কথা আছে। আপনি যদি অবশ্যই সেই গৃহস্থ ধর্ম পার করে বানপ্রস্থ হয়ে সন্ন্যাসী নিতে চান, আপনাকে অলওয়েজ ওয়েলকাম। আপনার বয়স কত? অবশ্য শুনুন, আপনার বয়স কত? শুনুন, বয়স কত? গারাস্থ পেরিয়ে আপনার বানপ্রস্থ এসে গেল। তাহলে আপনি তো হিন্দু ধর্মের পরম্পরাই জানেন না, হিন্দু ধর্মের পরম্পরাই জানেন না। আমার নামটা দেখা উচিত ছিল। অন্য নিয়ম আছে। আমি এবার একটু রাজনীতির দিকে আসি। আপনি এই জাতীয় ধর্ম নিয়ে এই জাতীয় আপনার ধর্ম, আমি হিন্দু, আরে মশাই আমি হিন্দু, আপনার কাছ থেকে আমি হিন্দু ধর্ম শিখবো? আপনি গেরুয়া কেন করবেন? আমার দিদিমা, আমার মায়ের কাছ থেকে হিন্দুত্ব শিখবো? আমি দুজনকে থামালাম, এবার আমার এদিকে আসতেই হবে। কিন্তু আমি এইখানে বললাম মুশকিলটা কি জানেন, রাজনীতিবিদরা ধর্মকে এত কাছাকাছি নিয়ে নিয়েছেন যে সমস্যাটা সেখানে। কেউ গেরুয়া পড়তে চাইছেন, কেউ হিজাব পড়তে চাইছেন। এবার মুশকিলটা হচ্ছে ধর্ম পালন আর রাজনীতি দূর থেকেই তো সব থেকে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে মজবুত করতে পারত। কাছে এতটা কাছে আসার কি দরকার ছিল? এ প্রশ্ন রইল। আইপিএস এর ভূমিকা এইটাকে নিয়ে একটু ক্লিয়ারিফাই। বেশ, আমি রাহুল সিনহা এতক্ষণ সুযোগ পান। আমরা সাধারণ জনগণ এই রাজনীতি চাপাকলে সত্যি আমি আসবো নজরুলদার কাছে, আসবো আইএস আইপিএস এর ভূমিকা নিয়ে আসবো। আগে রাহুল, আপনি এটা খুব স্পষ্ট করুন। দেখুন, এই অনুষ্ঠানটাকে আর খেউরে রূপান্তরিত করবেন না।
ভালো অনুষ্ঠান চলছিল, সেটাকে মাছের বাজার করবেন না। আর একটা কথা আমি প্রথমেই বলে দিচ্ছি, এই যে এতক্ষণ ধরে আপনারা এত কিছু করলেন, আমি কিন্তু একটাও শব্দ করিনি। অতএব আমি এটাও বলে দিচ্ছি আপনাকে, তার মানে শব্দ করতে জানি না তা নয়। অতএব আমার ওপরে যদি শব্দ হয়, এখানে বাকিরা কেউ বলতে পারবেন না, কারণ গলার জোর আমার এদের চেয়ে অনেক বেশি। সেই কারণে আমি আমার পয়েন্ট মতোই কথাটা বলব। দেখুন, বিষয় হচ্ছে যে আজকে যেভাবে সন্ন্যাসীর ওপর আক্রমণ হচ্ছে, তার থেকেই বোঝা যায় যে ধর্মীয় মেরুকরণ কোথায় এসে দাঁড়িয়েছে। এই যে আপনার ইমাম সাহেব উনি বললেন এখানে দুজন বিজেপির প্রতিনিধি কালকে তৃণমূলে যেতে পারে। অতএব কথা বলবেন না, অতএব তৃণমূলের যে দুজন প্রতিনিধিও বিজেপিতে যেতে পারে এই কথা তো উল্লেখ করার সাহস পেলেন না, এবং এখানে একদম বলেননি। হ্যাঁ, রিপিট দেখে নেবেন, একদম বলেন। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে হত্যাকাণ্ড হলো, সেটাকে একটা আলগা আলগা বলে চালিয়ে দিলেন। হত্যাকারী যে তৃণমূল কংগ্রেস, একবারও সেটা বললেন না। আর কি করলেন? ছেঁড়া জুতো হয়েও সন্তুষ্ট রইল মুসলমানরা। এত সন্তুষ্ট করার চেষ্টা শুধুমাত্র তোষামত। আমি তো একটা ওটা রূপক কথা বলেছি। আমি আপনার কাছে যাব, মোহাম্মদ ইয়াহিয়া, আমি যাব। যখন আসবে আপনি বলবেন। আমি চাই যে সবাই শুনতে পান। হ্যাঁ, সবাই শুনতে পারবে, আপনারটা আপনি বলবেন, আমি কিচ্ছু বলবো না। তো সেই কারণের জন্য আমি পরিষ্কার বলতে চাই, যেভাবে পশ্চিমবাংলায় রাজনীতি এবং রাজনৈতিক হত্যাকাণ্ড, হত্যালীলা সিপিএম শুরু করেছে, সেই সিপিএমের দেখানো পথেই তৃণমূল কংগ্রেস আজও চলতে শুরু করেছে, আরও খুল্লম খোল্লা। এই সিপিএমই রাজ্যে তোষামদের রাজনীতির চূড়ান্ত পর্যায়ে কাজ করেছে, মুসলমান তোষামদ। আর তৃণমূল কংগ্রেস কি করেছে? সেটাকে একদম পরিষ্কার প্রকাশ্য করে দিয়েছে। এরা খানিকটা কাপড়ের আড়ালে, পর্দার আড়ালে করত, আর তৃণমূল কংগ্রেস সেটা খোলাখুলি করে দিয়েছে। আর যে কারণে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি এখানে শুরু হয়েছে। আজকে বলা হচ্ছে বিজেপির অমুক এটা হিন্দুর কথা বলছে, ও হিন্দুর কথা বলছে। কেন বলছে? এই মুসলমান নিয়ে একতরফা রাজনীতি কারা শুরু করেছে? আর আপনি যদি মুসলমান ধর্ম নিয়ে রাজনীতি করে হিন্দুর উপর মুসলমান আগ্রাসন চাপিয়ে দিতে চান, তো হিন্দু নিয়ে রাজনীতি করতে হবে। অতএব হিন্দু নিয়ে রাজনীতি যেটা আজকে শুরু হয়েছে, সেটা একমাত্র দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি আর তার তোষামদের রাজনীতি। অতএব আমরা পরিষ্কার করে বলতে চাই, এই যে তোষামদের রাজনীতি, এই রাজনীতি পশ্চিমবাংলাকে আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে। সেই কারণে বড় বড় কথা বললে হবে না। এই যে ইমাম সাহেব বসে আছে, এই যে আপনার মহেশতলাতে এত বড় ঘটনা ঘটলো, এই যে মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটলো, কোথায় ইমামরা? একটা মিছিল তো করলো না। যারা মুসলিম উগ্রপন্থী তাদের বিরুদ্ধে একটা শব্দ করলো না। কেন? মমতা ব্যানার্জি রেগে যাবে। অর্থাৎ মমতা ব্যানার্জির তোষামত করাটাই যাদের একমাত্র কাজ, তাদের দ্বারা এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। ধন্যবাদ। আমি রাহুলদার সঙ্গে একটা জায়গায় দ্বিমত, সেটা হচ্ছে, এবং একটা জায়গায় একমত, সেটা হচ্ছে যে একটা সম্প্রদায়ের মেরুকরণ সব সময় আরেকটা সম্প্রদায়ের মেরুকরণের জন্ম দেয়। এটা শুধু এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের প্রেক্ষিতে না, গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে দেখুন, ঐতিহাসিকভাবে দেখুন, এর থেকে বড় সত্য আর হয় না। আমি নজরুলদার কাছে যাব, কিন্তু কোন সত্তার কাছে যাব সেটাই ভাবছি। আপাতত আইপিএস সত্তার কাছেই যাই। একটু 1 মিনিট পরে নিয়ে শুধু রাহুলদা একটা জিনিস শুধু, বেশি বলবো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলমান, কি বলবো, নদিয়ার মায়াপুরে 700 একর জমি মুসলমানকে দেওয়া হয়েছে মন্দির করার জন্যে। দীঘা যে মন্দির করা হয়েছে সে মোটা মুসলমানদের মন্দির। আর কত উদাহরণ দেব?
আমি জানি না পুজো কমিটি 85,000 পুজো কমিটি আমার সঙ্গে একমত হবেন কিনা, সেই জন্যই তো সংবিধান রাষ্ট্রকে বলে যে আমি বলছি সরকার সবসময় ধর্ম থেকে দূরে থাকবে। আজকে আপনি ঠিক যেমন তো হিন্দু তোষণের অভিযোগ করতে পাচ্ছেন, সেই রকম ওনারা অভিযোগ করতে পাচ্ছেন মুসলিম তোষণের। যদি রাষ্ট্র তার সমস্ত এক্সচেকারকে একেবারে ধর্মীয় কার্যকলাপ থেকে দূরে রাখে, সেটাই তো ভারতের সংবিধান নির্দিষ্ট। তুমি যেটা শুরু করলে না যে কথাটা বলে যে নরেন্দ্র মোদী বলেছিলেন বারাণসীর ঘাটে দাঁড়িয়ে যে मैं कभी হিন্দু মুসলমান नहीं करूंगा तो मैं सार्वजनिक नहीं रहूंगा, তার আগের স্টেটমেন্ট আমরা ভুলে গেছি। তার আগের সভায় রাজস্থান থেকে ওই নরেন্দ্র মোদী বলেছিলেন যে জিসনে আপকা মঙ্গলসূত্র ছিন লিয়া, আজকে ওদের ক্ষমতায় আসলে আপনার মায়ের মঙ্গলসূত্র নিরাপদ থাকবে না। দেশের প্রধানমন্ত্রীও যিনি এই বক্তব্য রাখেন, তিনি গোটা দেশকে কি বার্তা দেবেন? বিজেপির সাংসদদের মধ্যে একজন মুসলমান সাংসদের নাম বলুন। গোটা ভারতবর্ষে বিজেপির যতজন সাংসদ, আমি অরূপের প্রেক্ষিতে আমার একটা কথা বলতে হবে, আমি শুধু ওইটা যে ভুলিনি তা নয়, আমি বলছি পোশাক দেখে মুসলিম বা সম্প্রদায় চিনে নেয়ার প্রধানমন্ত্রীর বক্তব্যও মনে রেখেছি, পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্যও মনে রেখেছি যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে। মনে তো দুটো জিনিসই থাকে। কে আর উত্তর? সবার আগে আমি বলতে চাই যে এই মুসলিম তোষণ নিয়ে এত কথা হচ্ছে, সুমন, ইয়ায়া সাহেব উনি নিজেদের মুসলমানদের জুতোর মতন করে তিনি ভাবলেন। আমি বলছি না, নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি আপনাদের ওই জুতো ছেঁড়া জুতো বলে ভাবে না, আপনাদের নাগরিক করে ভাবে। তার কারণ হচ্ছে তোমার নেতা এলো শুধুমাত্র নদিয়া জেলায় মুসলমানদের জন্য, শুধুমাত্র মুসলমানরা 7,320টি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে। নরেন্দ্র মোদী যখন কোনো প্রকল্প দেন, দেখেন না তিনি রামকে দিচ্ছেন না রহিমকে দিচ্ছেন, রেখাকে দিচ্ছেন না রহিমাকে দিচ্ছেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ সবকা বিকাশ। এই রাজ্যে আমি জানি না ইয়াইয়া সাহেবের কি তার দায়বদ্ধতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করতে চাইছেন, ইমাম ভাতার জন্য হয়তো হতে পারে। তাকে আমি বলতে চাই একটাই কথা, যে এই রাজ্যে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে পদাধিকারী কুণাল বাবুদের এখানে পোস্ট হোল্ডার, কুণাল বাবুদের মতন কাসেম সিদ্দিকী কে? তিনি হচ্ছেন একজন পীরজাদা, একজন ধর্মীয় গুরু। তারপরে বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এইখানে রাজ্যে তিনি ধর্মনিরপেক্ষতা রাজনীতি করেন। আমাকে একটা উল্টা তথ্য দিন, যেটা রাহুলদা বলেছেন, অসাধারণ বলেছেন, যে কেন এই বাচ্চাটা তামান্না মারা যাবার পরে কেন ইয়াইয়া সাহেবরা রাস্তায় বেরোননি, কেন আপনারা প্রতিবাদ জানাননি? কারণ এরা সমস্ত ওরা জানেন যে তাদের ইমাম ভাতা বন্ধ হয়ে যেতে পারে এই সরকারের কাছে। নজরুল সাহেবকে বলবেন, নজরুল সাহেবকে বলছি সুমন, উনি চমৎকার একটা লাল জামা পরে এসছেন। প্রথম কথা, তার এই ড্রেসটাতে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি কারণ বলছি যে নজরুল সাহেব বললেন সেটিং ফেটিং কি তথ্য আমি জানি না কোথা থেকে উনি জানলেন। আমার খালি ওনার কাছে আছে, উনি বোধহয় ছবিগুলো দেখেননি, ওনার দেখলে ভালো লাগতো। আমি কেন বললাম, ইন্ডি জোটের সমস্ত এখানে সদস্যরা বসে রয়েছেন, নিজেদের মধ্যে কেন মিছে করো মারামারি? তার কারণ আমরা এই ছবি দেখেছি, সীতারাম ইয়েচুরি তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার সেই উষ্ণ করমর্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেটা কি সেটিং ছিল না ফিটিং ছিল? আমরা দেখেছি ডি রাজার সঙ্গে, আরে সবকিছু পাঁচফোড়ন বললাম, আমরা দেখেছি ডি রাজার কোলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে, যেখানে সিপিআই এর একজন সেই ছবি নিয়ে তিনি বলেছিলেন শোকজ পর্যন্ত খেতে হয়েছিল। এইটা হচ্ছে সেটিং। আরে আমি বলছি বিরাটাই বিজয়নে যান, আরে শুনুন না, আরে বিরাটাই বিজয়নে যান। আমি শুধু একটা কথা বলি, কে নদিয়ার কথা বললো, কে নদিয়ার কথা বললো, এক সেকেন্ড তোমার কথা তো শুনেছি, তুমি শোনো। নদিয়ায় তোমার দলের নেতা ভারত মায়ের বীর সন্তান ঝন্টু আলী শেখ মারা যাওয়ার পরে বলেছিল ওর বাড়িতে কেন মালা দিতে যাবে, ওরা মুসলমান, ওরা আমাদের ভোট দেয় না। আমরা ভুলিনি আমাদের বীর সন্তান ঝন্টু আলী শেখকে যেভাবে অপমান করেছে তোমরা। আর উনি ইয়াইয়া সাহেব, আমি জানি না উনি কি রঙের চশমা পরেন, কিন্তু এক রঙের চশমা পরলে খুব মুশকিল, চশমার রংটা পাল্টে ফেলুন। কেন বলছি, ওনার খালি মনে পড়ে গেল ভারতী ঘোষ আইপিএস। ওনার মনে পড়লো না, এক সেকেন্ড, চোখ খুললেই সাম্বাল দেখতে পায়। মসজিদ দোলের দিন ঢেকে রাখতে হয়, মসজিদে গিয়ে জয় শ্রীরাম বলে হামলা করতে হয়। ভারতবর্ষের মানুষ দেখেছে কিভাবে ওনার ডিফেন্ডার তৃণমূলকে করতে হবে। কাউকে অবস্থা যে কোনো সুস্থ মানুষ সেই ডিফেন্ড করবে, এই গণতন্ত্র ধ্বংসের নিন্দা যে কোনো সুস্থ মানুষ করবে। প্রতিবার যদি আমি বলতে চাই, অরূপ যদি ডিফেন্ড করে, তুমি যদি 5 মিনিট ধরে বলো তাহলে বাকিরা বলবেই। আমার 10 সেকেন্ড সময় দিতে হবে। ইয়াইয়া সাহেবের মনে পড়লো না একবারও প্রসন্ন ব্যানার্জির কথা
কথা, যিনি আইপিএস থেকে আগের দিন তিনি রিটায়ার রেজিগনেশন দিয়ে তিনি জমা দিয়েছিলেন, দাঁড়ান শেষ হয়নি। আর আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, শুনুন রঙ্গনাথের নাম শুনেছেন? শুনেন, জানেন না তো? আপনি তো বললেন ইমাম ভাতার দায় আপনার আছে, আমার নেই। রঙ্গনাথের নাম শুনেছেন? বিসমিল খানের নাম শুনেছেন? আপনি শুধু ডাইভার্ট করছেন কেন এটাকে? ডাইভার্ট করছেন আপনাদেরকে। আমি বলছি হয় হিংসা নয় কমেডি, এই দুটোর মাঝখান দিয়ে হাঁটতে হবে। চিফ জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের, কংগ্রেসের সাংসদ হয়েছিলেন। আপনার খালি মনে পড়লো কার কথা? বিজেপির সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ভারতী ঘোষের কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছি আমি, যিনি অসুস্থ। রাগলে না মনের থেকে না ভালো লাগার নাম বেরিয়ে যায়, বলেছি রাগলে মানুষের মনের কথাটা বেরিয়ে যায়, মুখ থেকে বেরিয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। না না, অভিষেক ভাবা যায় না, বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্বপনে জাগরণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে না, আমার মনে হয় তুমি চলে আসতে পারো, তুমি আবেদন করতে পারো। তোমার মনে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে, আমার মনে হয় তুমিও আবেদন করতে পারো। বেশ বেশ বেশ, এবার ডক্টর নজরুল ইসলাম এবং আমি আটজনকেই মনে রাখার অনুরোধ করব যে আমরা অত্যন্ত সিরিয়াস একটা 9 বছরের মেয়ের মৃত্যু নিয়ে এই আলোচনা হচ্ছে, যাতে সেটা রিপিট না হয়। কালীঘাট ক্যামাক স্ট্রিট একটু দূরে থাক, 9 বছরের মেয়েটার মৃত্যুর ঘটনা যেন রিপিট না হয়। হ্যাঁ নজরুলদা, আমি 1 নম্বর কথা বলতে চাইব যে কালীগঞ্জে নাবালিকার হত্যার ব্যাপারে মমতা ব্যানার্জি যেটা প্রকাশ্যে বলেছেন সেটা আসল কথা নয়। যদি হতো বগটুয়ে কি বলেছিলেন আপনারা মনে করুন। আমি কারোর সঙ্গে একটা কথা বলি নজরুলদা, কিন্তু আমি বলছি যে ওনার একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট আমি দেখেছি, প্রকাশ্যে আর কিছু মুখ্যমন্ত্রী বলেছেন বলে তো দেখিনি। আচ্ছা, বগটুয়ে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে যাদের কাছে বেআইনি বোমাগুলি বন্দুক আছে সব উদ্ধার করতে হবে, যে পুলিশের লোকেরা করবে তারা পুলিশে থাকবে, যারা করবে না ফুর্তি করাবে তাদের পুলিশে থাকবে না। একজন পুলিশ অফিসারের চাকরি যায়নি। তারা যদি সত্যি এই বেআইনি বোমা উদ্ধার করতেন তাহলে বিজয় মিছিলে বোমা থাকতে পারতো না। তো এসপি ওখানে গিয়ে যেটা বলেছেন, মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন সেটাকে দেখায়। অনুব্রত মণ্ডলের ব্যাপারে আমাদের এখানকার প্যানেলের লোকেরা বললেন যে পার্টি নিন্দা করেছে। আমি বলবো অনুব্রত মণ্ডল যে ফোন করে হুমকি দিচ্ছিলেন, খুব খারাপ কথাগুলোর বাইরে একটা জায়গায় দেখুন, উনি ফোনে যেন রাজীব কুমারকে ফোনে ধরে বলছেন যে রাজীব কুমার একে কি সরাবে না, দেখবে কি মারবো। রাজীব কুমারকে যদি ধরে কথা বলেন তাহলেও সেটা তদন্ত হওয়া দরকার, যদি না ধরে বলেন তাহলেও তদন্ত হওয়া দরকার। তার জন্য কি অনুব্রত মণ্ডলের ফোনটা সিজ করার দরকার ছিল না? পুলিশ কেন সিজ করেনি যে অনুব্রত মণ্ডলের ফোন সিজ করলে আরো অনেক অপরাধের কথা সামনে আপনারা বলবেন। আমাকে শেষ করতে দিন। অন্তর্যামী যে নজরুল ইসলাম বুঝতে পারেনি মমতা ব্যানার্জি কি বলছে সেটা উনি বুঝে গেলেন, আর কেউ গোটা বাংলা লালবাজারের পাশে রশিদ খানের ডেরায় আরডিএক্স ছিল কি করে? আপনার গোয়েন্দা দপ্তর কি করছিল? শোকজ করেছিল। আপনার পুলিশ কি করেছিল? আপনার পুলিশ কজনকে অ্যারেস্ট করেছিল? আপনার পুলিশ আপনি কলকাতা পুলিশের ছবি লাগিয়ে বসছিল স্যার। আমি আবারও বলছি, নজরুল সাহেব আপনারা ক্ষমতায় চিরদিন থাকবেন না। যেদিন থাকবেন না সেদিন এতদিন ছিলাম না, আমরা ক্ষমতা থেকে রাজনীতি করিনি। বলুন আপনি তখন বলুন। শুনলাম আমার কথাটা শেষ করতে দিন। ওনার বক্তব্য শেষ করতে দিতে হবে একদম। নজরুলদা বলুন। মুকুল মিয়ার কথা উঠুক তাহলে। রবীন্দ্রনগর থানার যিনি আইসি, তাকে বিভিন্ন সময় তৃণমূলের আমরা মঞ্চে তৃণমূলের ব্যাচ করে রেখেছি। কি আবৃত্তি করছো কিছু? আমি কোথায় থেকে পেয়েছি? আমি কিন্তু উদাহরণটা দিয়েছিলাম যে রাজ্যের মুখ্য সচিব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছে যে তিনি সরকারি অফিসার হিসেবে কথা বলতে পারেন না, উনি পার্টির নেতার মতো কথা লিখেছেন যে সাংবিধানিক সংকট তৈরি হবে, কারণ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হবে সংবিধানে এটা লেখা নাই, ভবানীপুর থেকেই তাকে ভোটে দাঁড়াতে হবে, একথা মুখ্য সচিবের জানার কথা নয়। তো এটা
মুখ্য সচিবের আমি বুঝতে পারি, কিন্তু নির্বাচন কমিশনের মুখ্য সচিবের উদাহরণ দিয়ে কি করে ভোটের দিন ঘোষণা করতে হবে অন্যদের বাদ দিয়ে? কারণ 151 এ ধারা, উনি সরাসরি সংবিধানকে অপমান করছেন, ইলেকশন কমিশনারকে তৃণমূল বলছেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। ইলেকশন কমিশনের সম্মান নিয়ে তৃণমূল, আমার ভালো লাগলো অরূপ এর পয়েন্ট যে ইলেকশন কমিশন নিয়ে তৃণমূল তাহলে অতীতে তার মানে নির্বাচন কমিশন নিয়ে অতীতে তৃণমূলের কোনো অভিযোগ ছিল না আর ভবিষ্যতেও থাকবে না। আমার শুনে খুব ভালো লাগলো। এই অংশটা আমি আর্কাইভে রেখে দেবো যে জাতীয় নির্বাচন সমিতি নিয়ে তৃণমূলের বক্তব্যটা আমি রেকর্ডে রাখলাম। নাম করে যখন বলেন সেটা তাহলে কি সম্মান? এবার আমায় একেবারে ফুল স্টপ এবং দাড়ি টানতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এক লাইন জাস্ট নজরুল দা ওইটা একটু বলুন। আইপিএস এর রেসপন্সিবিলিটি আপনি বলুন। এখানে অভিষেক ব্যানার্জি নিয়ে খুব গর্ব করা হলো, আর আমাদেরকে এখানে বারবার প্রতিপন্ন করা হলো রাহুল দা পার্টি তৈরি করেছে, ওই করেছে, সেই করেছে। আজকে আমরা একটু সাইড লাইন মানে বিজেপির মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা, তা আমি একটু বিভাজনটা দেখিয়ে দিই। অভিষেক ব্যানার্জি, তার পোস্টারে নাম নেই, অভিষেক ব্যানার্জিকে ডাক নেই। অভিষেক ব্যানার্জি নিজে বলেছে, অভিষেক ব্যানার্জি নিজে বলেছে 93 সালে তাদের অবস্থা আজকে খারাপ, তৃণমূলে তারা আজকে হাঁপানি পাচ্ছে না তৃণমূলে। আমি আবার বলছি, আমার কাছে ওই 9 বছরের বাচ্চা মেয়েটার জীবন এবং সেই নিয়ে আলোচনা এই রাজনীতির মেন স্ট্রিম এবং সাইড লাইনের থেকে অনেক গুরুত্বপূর্ণ। এতবার সুকান্ত ভট্টাচার্যের কথা হলো, সুকান্ত লিখেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আর দুর্ভাগ্য আমাদের যে কালীগঞ্জে হলো ঠিক তার উল্টো। এই হিংস্র সমাজ, এই হিংস্র রাজনীতি শিশুটাকেই বাধ্য করলো পৃথিবী ছেড়ে চলে যেতে। যে আঙুলে গণতন্ত্রের উৎসবে কালির দাগ লেগে থাকার কথা, সেই আঙুলে লেগে গেল নিষ্পাপ শিশুর রক্ত। জয়ের আবিরে খেলা হলো রক্তের হোলি। বহু সন্তানের মৃত্যুর পর হওয়াই মেয়েটাকে তার বাবা আদর করে খেপি বলতেন। আর বাস্তবে বিজয় উল্লাসে রাজনীতি খেপা কিছু মানুষ অবলীলায় কেড়ে নিল তার জীবন। খেপির আসল নাম এতক্ষণে আমরা সবাই জেনে গেছি, তামান্না। শেষেতেই তামান্না বা আকাঙ্ক্ষাটাই থাক আমাদের সবার তরফ থেকে। এ রাজ্য একটা মৃত্যুহীন, রক্তপাতহীন, মায়ের বুক ফাটা কান্নাহীন ভোট আর ভোট গণনা দেখুক। এই তামান্নাটাকে অন্তত রাজনীতির দাদা দিদিরা বেঁচে থাকতে দিন। ভালো থাকুন, আশায় থাকুন। শুভরাত্রি।